নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে শাশুড়ি বৌমা মিলে একেবারে সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না করতে। তো আজকে দুটো রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। জানি প্রচণ্ড গরম চলছে, তার মাঝখানেতেই মাঝে মাঝে চেষ্টা করছি হালকা রান্না, মাঝে মাঝে আবার একটুখানি মুখরোচকও করতে হয়, কারণ সব রকম মিলেমিশেই হচ্ছে আমাদের জীবন। সবসময় আবার একেবারে হালকা পাতলা রান্না করলে সবসময় আবার ভালোও লাগে না, সেটা কিছু কিছু সময় একটু স্বাদ বদল করতে হয়। মশলাপাতি সব কিছু আমাদের সেই একই, শাক সবজি সব কিছু একই, এগুলোকেই কিন্তু অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায়। এই কচি কচি লাল শাক আর ডিম দিয়ে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা একটু ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাল শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন, তো আজকে যেটা করছে সম্পূর্ণ আলাদা। তো একটু দেখুন, দেখার পর আশা করছি আপনাদের এই রেসিপিগুলো খুবই ভালো লাগবে। চলুন মা, চল কাটাকুটি শুরু করে দিই। হ্যাঁ, আজকে রান্না দুটো বলবো না যে একেবারে হালকা পাতলা, আবার খুব মশলাদারও নয়, অথচ খেতে কিন্তু ভীষণ মুখরোচক হবে। তো আপনারা দেখতে থাকুন। শাক কেটে নিই, দেখুন মা। হ্যাঁ, শাকগুলো একেবারে কচি, আপনি একটু বেছে দিন, আমি তো তখন আলুগুলো কেটে নিই। হ্যাঁ, দেখো না তুমি তাড়াতাড়ি করে বেঁচে ফেলবো, একদম চোখে নিমিষে হয়ে যাবে। ঠিক আছে, নিন। অনেকদিন থেকে আমি বলছি যে বাজার গেলে একটু লাল শাক নিয়ে আসবে, কদিন পাইনি। আর ভাজা খেতেও ভালো লাগে। আজকে রান্নাটা খেয়ে দেখবেন, আপনি ভাজাও ভুলে যাবেন। সে ভরসা তোমার উপর আছে বাবু। হ্যাঁ, তুমি কি থেকে যে কি বানিয়ে দেবে তার ঠিক নেই, সেরকম কিছু ফেলার নেই, জানো কি না। তাও একটু বেছে দিচ্ছি, দেখে দিচ্ছি। যা রোদের টেম্পার, এই সূক্ষ্ম শাকগুলোকে বাঁচিয়ে রাখা চাষিদের কাছে চারটি কথা নয়। হ্যাঁ, ঠিকই বলেছি। খুব যত্ন করে করতে হয় শাক। গায়ে হলুদের জোগাড় এই শেষ হলো। জোগাড়জাত করতে অনেকটা সময় লেগে যায়। একটা রান্নার জোগাড় মানে গায়ে হলুদের জোগাড়, সব কিছু জোগাড় করে নিয়ে তবে বসতে হয়। ডিম ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সিদ্ধ করতে বসেছিলাম জলের মধ্যে। মা একটা গল্প শুনেছিলেন ছোটবেলায়। গল্পটা আমার দিদার কাছে খুব শুনতাম। একটা লোক, সে নাকি একটা ভূতকে ধরেছিল। ভূতকে ধরে সে একটা ভূত পুষেছিল। তার শর্ত ছিল যে তাকে সবসময় কাজ দিতে হবে, ভূতটাকে সব সময় কাজ দিতে হবে। ঠিক আছে, কাজ না দিলে ঠিক আছে ও তাহলে আর থাকবে না, মানে লোকটা ঘাড় মটকে দেবে, এরকম ব্যাপার। কাজ না দিতে পারলে ঘাড় মটকে দেবে, সেই শর্তে লোকটা মানে ভূতটা লোকটার কাছে এসেছিল। দিয়ে লোকটা বলছে ভালোই হলো, তাহলে আমি তো সবসময় কাজ দিতে পারবো, তাহলে আমাকে তো আর কিছু কাজ করতে হবে না। দিয়ে ও তো ভূত, ও যখন তখন ধরুন বলছে যা ওইখানে আমার 10 বিঘা জমি আছে, ধানগুলো কেটে দেয়া। ও জানছে কি আমরা মানুষ, আমাদের ধান কাটতে তো সারা বেলা লেগে যায়, 10 বিঘা জমি ধান কাটতে 2 দিন 3 দিন লেগে যায়। এ ভূত তো, এর আরো টাইম লাগবে বলে বলছে যা ধানটা কেটে দেয়া। সে কি করেছে, গেছে রাত্রিবেলা 1 ঘন্টার মধ্যেই ধান কেটে চলে এসছে। এসে বলছে মালিক সব ধান কাটা গেছে। হ্যাঁ, সে কি রে 10 বিঘা জমি ধান কাটা হয়ে গেল? বলছে হ্যাঁ। দিয়ে বলছে এবার আমাকে কিছু কাজ দাও, কিছু কাজ দাও, এরকম বলছে। বলছে কি করি? যা আমার গোয়াল ঘরে যা, দিয়ে গরুগুলো সব জাব কাটকে যা, যা ওই এত বস্তা জাব কাটকে যা বলে দিয়েছে। ও কি করেছে, বড় একটা খড়ের পালুইটে আছে, সব কুচিয়ে ফেলেছে। আবার এসে বলছে ঘুমোতে দিচ্ছে না, রাত্রিরে শুয়ে পড়েছে। ও মালিক এবার কি করবে, এবার কি করবো? দিয়ে এবার ভাবছে, মানে একটার পর একটা ভেবে ভেবে বলছে যে এক কাজ কর, আমার এটা মাটির বাড়ি, তো আমার পাকার বাড়ি করে দে। কিছুক্ষণ পরে দেখছে পাকার বাড়িতে শুয়ে আছি, পাকার বাড়ি বানিয়ে দিয়েছে। দিয়ে মালিককে নিয়ে গিয়ে সেখানে শুইয়ে দিয়েছে, মানে যেটা বলছে সেটাই ক্ষণিকের মধ্যে হয়ে যাচ্ছে। দিয়ে এই করতে করতে লোকটা মানে যত তার মনের কাজ ছিল সব শেষ হয়ে গেছে। দিয়ে সে আর কি দেবে কাজ, কিছু খুঁজে পাচ্ছে না। এবার তো ভাবছে যে আমি না কাজ দিতে পারলে আমাকে তো ঘাড় মটকে দেবে, ঘাড় মটকে দিয়ে ও পালাবে, তাহলে আমি আর বাঁচতে পারবো না। কেন কথাটা বললাম বলুন না, সেই হয়েছে না। আপনি এখানে এলি আমাকে কিছু করতে দাও, যে 2 মিনিট বসতে বলি না, এটা কিছু করতে দাও। এবার কি করবো, এতক্ষণ আমাকে শাক টাক গুলো সব বেছে টেছে দিল, আমি ফুটলাম, দিয়ে আমি বলছি 2 মিনিট বসুন, এবার কি পাঠবো আমাকে দাও। আমার মামার একটা পিসি ছিলেন, তিনি মারা গেছেন। উনি আসতেন তো সম্পর্কে দিদা মামার পিসি, মানে এত সুন্দর সুন্দর গল্প জানতেন, সেই রাজা রানী রাজপুত্র, মানে শুনলেই মনে হবে জীবন্ত চোখের সামনে যেন সব দেখতে পাচ্ছি। এত সুন্দর গল্পগুলো বলতেন, ভূতের গল্পগুলো এমন ভাবে বলতো না, আমরা তো পুরো এরকম জড়িয়ে ধরে বসে থাকতাম, দিদা মাঝখানে আর দিদার হাতটা ওদিক থেকে একজন হাত, আমি এদিক থেকে পেছন থেকে সব জড়িয়ে আকার করে ধরে শুনবো, ভয় পাচ্ছি আবার এদিকে শুনবো। ও দিদা বল, তোরা তো ভয় পাচ্ছিস না, তুমি বলো না বলো না। আর তখন তো আবার কারেন্ট ছিল না ধরুন, আবার হ্যাঁ, তার মধ্যেখানে আবার আমার মামা কি করতো,
মাঝখান থেকে এসে ফু দিয়ে নপরটা নিভিয়ে দিল, লম্পট জ্বলছে নিভিয়ে দিল, আর অন্ধকার হয়ে গেছে। ওরে বাবা রে, ভূতের গল্প বলছে সেই সময়। আর আমার এই দিদা বলছে একে ছেলে মেয়েগুলো ইয়ে করছে, ভয় পাচ্ছে, তুই আবার এদিকে আলোটা দিলে নিভিয়ে। আবার দিদা কোথা থেকে খুঁজে খুঁজে আবার নিয়ে এসে আবার ধরুন দেশলাই, তখন আবার দেশলাই কাঠিটাও মানুষের বাড়িতে থাকতো না। কি করতে জানেন, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবে, দিদা পাশের বাড়ি থেকে ধরুন তারাও কারো বাড়ি থেকে আগুন জ্বেলে নিয়ে এসেছে, তাদের লম্পটটা ধরিয়ে নিয়ে এসছে, দিদা আবার আমাদের লম্পটে নিয়ে গিয়ে তাদের বাড়ি থেকে ধরিয়ে নিয়ে আসতো। দেশলাইও সবসময় থাকতো না, এমন মানে দিন গেছে। দেশলাই কেনার পয়সাও নেই বাড়িতে, দিয়ে আবার দিদা পাশের বাড়িতে লম্পট নিয়ে অন্ধকারে ছুটছে, দিয়ে আবার নিয়ে এলো, জেলে নিয়ে এলো। এরকম আবার মাঝে মাঝে এমন হতো, কেরোসিন তেল শেষ হয়ে গেল, দিয়ে আমার দাদু আবার কি করতে না, চাঁদের আলো একদম পুরো জ্যোৎস্না, চারিদিকে সাদা ধপধপ করছে, জ্যোৎস্নার আলোতে উঠোনে বসে বসে ভাত খাচ্ছে। আমাকে তো দিদা ভাই এসব কোনো ভয় নেই, তো সব দেখা যাচ্ছে। কেরোসিন তেল শেষ হয়ে গেছে, আলো কি করে জ্বলবে, সন্ধ্যে থেকে জ্বলছে, দিয়ে এবার ধরুন রাতে 9টা-10টার সময় নিভে গেল, কি করে জ্বালবে, তখন ওই চাঁদের আলোয় বসে বসে দাদুর সাথে ভাত খেয়েছি। মানে সব রকম দিনই আমাদের মানে দেখা গেছে আমার বয়সে, ছোট থেকে সব রকম দিনই দেখে এসেছি। গল্পটা এই জন্যই বলছি যে আপনি সেই ভূতের মতো করছেন, তা বলে আপনাকে ভূত বলিনি, মানে আমি উদাহরণ হিসেবে রাগ করবেন না, না হলে আমি পালাবো। কাজ দাও কিছু না, নাহলে আমি তাহলে বাড়ি যাচ্ছি, তাহলে তোমার সব যোগাযোগ হয়ে গেছে, তুমি তাহলে করো, আমি তাহলে বাড়ি যাই, দেখি মেয়েগুলো কি করছে, দিয়ে পালাবে। ও মা, এই দেখুন ডিম ফেটে বেরিয়ে যাচ্ছে। ও চিন্তা করতে হবে না, ও ঠিক হয়ে যাবে। বেশ, ডিম সিদ্ধ হয়ে গেল গল্প করতে করতে। কিছু চিনে বাদাম নিয়েছি, বাদামগুলো এখন শুকনো কড়াইতে ভেজে নেব। হয়ে গেছে, হ্যাঁ এবার নামিয়ে নেব। নিয়েছি এখানে 2 চামচ সাদা তিল, তিলটা একটু ভেজে নেব। তখন সারা রাত যাত্রা হতে জানা, আর ওই বাদাম ভাজা বিক্রি হতো গোটা জায়গাটায়, আর সবাই বাদাম ভাজা কিনতো, বাদাম ভাজা খাচ্ছে আর যাত্রা শুনছে। যাত্রা, থিয়েটার, তখন ভোর 3টে বেজে যেত গো, যাত্রা শেষ হয়েছে, লাইন দিয়ে সব সকালবেলা বাড়ি আসছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। কড়াটা গরম আছে আর উনানে বসাবো না, এতেই পোস্তটা ভাজা হয়ে যাবে হালকা করে। আর তখন তো জায়গা পেতে আসা হতো যাত্রা শোনার জন্য, সবাই সামনে পেতেছে, তা সব সামনে থেকে দেখবে, এই আসলে যন্ত্র পড়ে গেছে, চলো চলো। পোস্ত তিল ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সাথে কালো জিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি। একটু পাঁচলে খোলাটা বাদ চলে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিচ্ছি। এই তিল পোস্ত বাদাম একসঙ্গে বাঁধবো, এই সঙ্গে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দেবো। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। কতটা শাক দেখবেন রান্নার পর কমে কতটুকু হয়ে গেল। আমি আপনার ছেলেকে বলেছিলাম 2 আঁটি শাক নিয়ে আসতো, আবার 3 আঁটি এনেছি। এখন আটি সাইজ কমে গেছে গো। ভালোই হলো, হ্যাঁ এই শাক এমনিতে কমে যায় রান্নার পর, সব কাজে লেগে গেল। মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো আর একটুখানি সিদ্ধ হবে, আবার আমি ঢাকা দিচ্ছি। ওদিকে শাকটা সিদ্ধ হতে হতে সেই ফাঁকে ডিম কটা ছাড়িয়ে নিই। এবার শাকটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যাঁ না, আমারও বাটা হয়ে গেছে। এবার এই বাটনাটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য। ব্যাস, ভালো করে মিশিয়ে নিলাম, রান্না শেষ। এইভাবে একবার লাল শাক বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখি, 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মা, ভাত নিয়ে চলে আসুন। যারা আরেকটা রান্না করো তবে তো ভাত আনবো।
ভুলেই গেছি। 1 চামচ 5 ফোড়ন শুকনো কড়াইতে একটু ভেজে নেব। এই অল্পই, বেশি নয় কিন্তু, মানে তরকারি অনুযায়ী আমার যা ডিম আর আলু নিয়েছি তাতে 1 চামচ 5 ফোড়নই যথেষ্ট। 5 ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। নিয়েছি কসুরি মেথি, কসুরি মেথিটা একটু হালকা করে ভেজে নেব। কড়া যা গরম হয়ে আছে আর মানে বসাতে লাগবে না, এমনি ভাজা হয়ে যাবে। কসুরি মেথি ভাজা থেকেও সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। একেবারে হালকা করে ভাজতে হবে। এই দেখুন কালারটাও ঠিকঠাক রয়েছে, অথচ ভাজা হয়ে গেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি ডিম। বাড়িতে 8 জন লোক, আজকে একটু লোক কম, সেই জন্য 6টা ডিম। আর গুগলো তো সিদ্ধ খাবে, ওর বাড়িতে সিদ্ধ। ডিমের গাগুলো দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, এবার তুলে নিই। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আলু, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। আলুটা ভাজতে ভাজতে সেই ফাঁকেতে 5 ফোড়ন ভাজাটা একটু ব্যবস্থা করে নিই। হয়ে গেছে, ব্যাস আলু ভাজাও হয়ে গেল। সামান্য পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। একটা সুন্দর কালার আছে একটু চিনিটা দিলে রান্নাটার মধ্যে। চিনিটা আস্তে আস্তে তেলের মধ্যে গলতে শুরু করেছে, তো এই দেখুন একটু একটু কালার আসতে শুরু করে দিয়েছে। এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিচ্ছি টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প করে জল দিচ্ছি। মশলাটা কষাতে কষাতে টমেটো পেঁয়াজ সব ভালোভাবে নরম হয়ে গেছে। আর এই দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে। ভাজা আলু দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। বেশ ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার জল দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ডিম দিয়ে দিচ্ছি। আলু হাফ সিদ্ধ হয়ে গেছে। যতটা ঝোল আছে এতটা কিন্তু থাকবে না, আলুটা আরও খানিকক্ষণ সিদ্ধ হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, ঠিক যেরকম আমরা হোটেলে কিনে খাই সেই রকম কালার এসেছে। এবার দিয়ে দিচ্ছি সেই 5 ফোড়ন যে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা। ঝোলটা অনেকটাই কমে গেছে, একটু ঝোল রেখেছি, একেবারে শুকিয়ে দিইনি, কারণ এটা দিয়ে মেখে মেখে খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা কসুরি মেথি। যদি কসুরি মেথি বাড়িতে থাকে একটু দেবেন, না থাকলে 5 ফোড়ন পর্যন্তই লাস্ট। ব্যাস রান্না কমপ্লিট। এবার গরম গরম পরিবেশন করলেই কাজ শেষ। রান্না বান্না শেষ হতেই মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা শুয়ে পড়েছে, মানে মায়ের একটু শরীরটা ভালো লাগছিল না, যেন শুয়ে পড়েছে। এবার আমরা এই যে খেতে বসেছি 4 জন মিলে। বর্ণিতাই মাত্র পড়ে এলো, সকালে স্কুল হয়ে এখন পড়তে গিয়েছিল, পড়ে এলো একসাথে বসে পড়েছি। পিসিমা আজকে শাকটা খেয়ে দেখুন। খেয়ে দেখ না। আর এই রোদ গরমেতে মানে ওখানে কি বলবো, এতটুকু আজকে হাওয়া দেয়নি। ওখানে বসে খাওয়ার মতো পরিবেশই নেই, যে এত সুন্দর রান্নাগুলো একটু যে আরাম করে বসে খাওয়া হবে। সেই জন্য পিসিমা বললেন চলো বাড়িতে ধরে নিয়ে চলে চলো দেখিনি। বুবলুও বসে আছে একসাথে খাবে বলে, বেশ কষ্ট হবে, যে সবাই মিলে এখানেই বসলাম। কোন ঝোল? এরকম ঝোল, এই ঝোলটা একটু ঝাল, এই না তোমার জন্য আলাদা ঝোল বানিয়েছি তো বাড়িতে। আচ্ছা তুমি এই ঝোল একটু খাবে? ডিমটা? আচ্ছা তুমি এই ডিমটা শেষ করো, তারপর এটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা একদম অন্যরকম গো, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। এই শাকটা কি এই প্রথম রান্না করলে? ও ওই জন্যই তো অন্যরকম খেতে হয়েছে। যখন যেটা মাথায় আসে ঘুরিয়ে ফিরিয়ে করি। ভাবলাম সবসময় তো সে ভাজা খাওয়া হয়, চচ্চড়ি খাওয়া হয়, তো একবার এইভাবে করে দেখি কেমন হয়। হ্যাঁ কুসুম কমপ্লিট।